গত কয়েকদিনে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে একটি খবর বেশ জোরে সোরে ছড়িয়ে পড়েছে, যা বৈষয়িক রাজনীতির পর্যবেক্ষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সমুদ্র অঞ্চলে এমন কিছু ঘটতে চলেছে যা হয়তো আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে পুরো অঞ্চলের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। স্যাটেলাইট থেকে তোলা সাম্প্রতিক কিছু ছবি প্রকাশিত হওয়ার পর থেকে বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে তীব্র জল্পনা কল্পনা। ছবিগুলোতে স্পষ্টভাবে ধরা পড়েছে যে আমেরিকার একটি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার ইরানের সমুদ্র সীমানার একদম কাছে চলে এসেছে। এটি কোনো সাধারণ নৌবাহিনীর টহল নয়, বরং এমন একটি কৌশলগত পদক্ষেপ যা ইতিহাসে বারবার বড় ধরনের সংঘাতের সূচনা করেছে। যারা সামরিক বিষয় নিয়ে একটু খোঁজখবর রাখেন তারা জানেন যে আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার মানে শুধুমাত্র একটি জাহাজ নয়, এটি আসলে সমুদ্রের বুকে ভাসমান একটি সম্পূর্ণ সামরিক শহর বলা যেতে পারে। প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তীর্ণ জলরাশিতে ওয়াশিংটনের সামরিক আধিপত্য বজায় রাখার মূল হাতিয়ার এই ভাসমান দুর্গগুলো। বিশেষভাবে মধ্যপ্রাচ্যের মতো সংবেদনশীল অঞ্চলে যে ধরনের যুদ্ধজাহাজ মোতায়েন করা হয় সেগুলো বেশিরভাগ সময়ই জেরাল্ড আর 4 ক্লাসের আধুনিক ক্যারিয়ার। এই শ্রেণীর একটি একক ক্যারিয়ারের ওজন কল্পনা করুন প্রায় 1,00,000 টন। সহজ ভাষায় বলতে গেলে এটা মোটামুটি 12টা টাইটানিক জাহাজ একসাথে জুড়ে দিলে যে ওজন হবে সেরকম। নির্মাণ খরচের হিসাব করলে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। বাংলাদেশি টাকায় হিসাব করলে কয়েক লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে সহজেই। আরও চমকপ্রদ বিষয় হলো এই বিশাল যুদ্ধজাহাজগুলো চলে পারমাণবিক শক্তিতে। এর অর্থ দাঁড়ায় একবার পারমাণবিক জ্বালানি ভর্তি করলে টানা 20 থেকে 25 বছর পর্যন্ত এই জাহাজকে আর জ্বালানি নিতে ডেকে ফেরত আসতে হয় না। প্রতি ঘন্টায় প্রায় 55 কিলোমিটার গতিতে ছুটতে পারে এই সমুদ্রের দৈত্যগুলো। কিন্তু গতি বা আকারই এর একমাত্র সম্পদ নয়, আসল ভয়ঙ্কর শক্তিটা লুকিয়ে থাকে এর ডেকের উপরিভাগে। একটিমাত্র এয়ারক্রাফট ক্যারিয়ারের পেটে একসাথে 80 থেকে 90টি পর্যন্ত যুদ্ধ বিমান বহন করার ক্ষমতা রয়েছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ফাইটার জেট, দূরপাল্লার নজরদারি বিমান, আক্রমণাত্মক হেলিকপ্টার এবং নানা ধরনের মানুষবিহীন ড্রোন। অর্থাৎ একটি ক্যারিয়ার মানেই একটি স্বয়ংসম্পূর্ণ বিমান বাহিনী যা যে কোনো মুহূর্তে শত্রুপক্ষের উপর আকাশ থেকে আঘাত হানতে পারে। ইতিহাস ঘাটলে দেখা যাবে যে ওয়াশিংটন এই কৌশলটি অতীতেও বহুবার প্রয়োগ করেছে। প্রতিপক্ষকে বার্তা পাঠানোর জন্য সরাসরি যুদ্ধে জড়ানোর দরকার হয় না সবসময়। শুধুমাত্র একটি এয়ারক্রাফট ক্যারিয়ার সীমান্তের কাছে নিয়ে এসে দাঁড় করিয়ে দিলেই অনেক সময় কাজ হয়ে যায়। এটি একটি নীরব কিন্তু প্রচণ্ড শক্তিশালী সংকেত। আর মজার ব্যাপার হলো এই বিশাল ক্যারিয়ারগুলো কখনোই একা ভ্রমণ করে না। এর চারপাশে সবসময় 8 থেকে 10টি বা তারও বেশি ছোট ও মাঝারি আকারের যুদ্ধ জাহাজ থাকে যারা প্রহরীর ভূমিকা পালন করে। ডেস্ট্রয়ার, ক্রুজার, সাবমেরিন সবকিছু মিলিয়ে তৈরি হয় একটি সম্পূর্ণ নৌবহর, যাকে বলা হয় ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, এখানেই শুরু হয়েছে আসল নাটক। আন্তর্জাতিক বিভিন্ন গোয়েন্দা সূত্র এবং সংবাদ মাধ্যম থেকে যে তথ্যগুলো বেরিয়ে আসছে তা পুরো পরিস্থিতিকে আরও জটিল এবং উত্তেজনাপূর্ণ করে তুলছে। খবর পাওয়া যাচ্ছে যে চীনের একটি এয়ারক্রাফট ক্যারিয়ারও নাকি ইরানের দিকে রওনা দিয়েছে। এই সংবাদটি যখন প্রথম প্রকাশিত হয় তখন থেকেই মধ্যপ্রাচ্যের পুরো সামরিক সমীকরণ একদম পাল্টে যেতে শুরু করেছে। গত কয়েক দশকে চীন তার নৌশক্তি বাড়ানোর জন্য ব্যাপক বিনিয়োগ করেছে এবং এখন তারা প্রশান্ত মহাসাগরের বাইরেও নিজেদের সামরিক উপস্থিতি জানান দিতে চাইছে। সূত্র অনুযায়ী চীন থেকে ইতোমধ্যেই একটি বিশাল নৌবহর যাত্রা শুরু করেছে এবং তাদের গন্তব্য হল মধ্যপ্রাচ্যের সমুদ্র অঞ্চল। চীনের এই ক্যারিয়ারের নাম শাংডং এবং এটি তাদের দ্বিতীয় প্রজন্মের আধুনিক যুদ্ধজাহাজ। ওজনের দিক থেকে এটি আনুমানিক 65 থেকে 70,000 টনের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে। আকারে আমেরিকান ক্যারিয়ারের তুলনায় কিছুটা ছোট হলেও এর যুদ্ধ ক্ষমতা একদমই হালকাভাবে নেয়ার মতো নয়। এই একটি জাহাজ বানাতেই চীনের খরচ হয়েছে আনুমানিক 12 থেকে 16 বিলিয়ন ডলার। সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় প্রায় 51 কিলোমিটার এবং এতে একসাথে 80 থেকে 100টি পর্যন্ত যুদ্ধবিমান বহন করার সুবিধা রয়েছে। চীনের নিজস্ব তৈরি জেফন ফাইটার জেট, ইলেকট্রনিক নজরদারি বিমান এবং আক্রমণাত্মক হেলিকপ্টারে ভর্তি থাকে এই ক্যারিয়ার। এমনকি এর সাথে চলাচলকারী সাবমেরিনগুলোও বেশ আধুনিক এবং প্রাণঘাতী। এই মুহূর্তে পুরো বিশ্বের চোখ নিবন্ধ রয়েছে মধ্যপ্রাচ্যের সমুদ্রপথের দিকে। দুটি পরাশক্তির এয়ারক্রাফট ক্যারিয়ার যদি একই অঞ্চলে একসাথে উপস্থিত হয় তাহলে পরিস্থিতি কতটা বিস্ফোরক হতে পারে তা সহজেই অনুমান করা যায়। বিশ্লেষকরা মনে করছেন চীনের এয়ারক্রাফট ক্যারিয়ার সম্পূর্ণভাবে এই অঞ্চলে পৌঁছানোর আগেই হয়তো আমেরিকা তাদের নৌবহর কিছুটা সরিয়ে নিতে পারে।
এর পেছনে যুক্তি হলো সরাসরি সামরিক সংঘর্ষ নয়, বরং কৌশলগত জটিলতা এড়ানো। দুটি পরাশক্তির যুদ্ধ জাহাজ যদি খুব কাছাকাছি থেকে একে অপরের দিকে তাক করে দাঁড়িয়ে থাকে, তাহলে যে কোনো সামান্য ভুল বোঝাবুঝি বা দুর্ঘটনা থেকে শুরু হতে পারে বিশাল এক সংঘাত। যুক্তরাষ্ট্র সাধারণত এমন পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করে যেখানে চীন বা রাশিয়ার সাথে সরাসরি মুখোমুখি হওয়ার ঝুঁকি তৈরি হয়। ওয়াশিংটনের নীতি নির্ধারকরা খুব ভালোভাবে জানেন যে চীন যদি প্রকাশ্যে ইরানের পক্ষে অবস্থান নেয়, তাহলে পুরো সংকট আর শুধুমাত্র আমেরিকা এবং ইরানের মধ্যকার একটি আঞ্চলিক বিষয় সীমাবদ্ধ থাকবে না। তখন এটি রূপ নেবে একটি বৈশ্বিক মহাশক্তির লড়াইয়ে এবং পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্র একেবারেই পাল্টে যাবে। তেল সমৃদ্ধ পারস্য উপসাগর অঞ্চলে এমন সংঘাত শুরু হলে তার প্রভাব পড়বে পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ এবং অর্থনীতির ওপর। এই কারণেই এত উত্তেজনার মধ্যেও সবাই একটু সতর্ক পদক্ষেপ নিচ্ছে। এই পুরো পরিস্থিতির মধ্যে সবচেয়ে মজার এবং একটু অবাক করার মতো ব্যাপার হলো ইরানের আচরণ। বাইরে থেকে দেখলে মনে হচ্ছে না যে তেহরান খুব বেশি চিন্তিত। প্রকাশ্য বক্তব্যে এবং কূটনৈতিক তৎপরতায় এমন কোনো আতঙ্কের ছাপ নেই, কিন্তু বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে বাস্তবসম্মত হিসাব নিকাশ। ইরান ভালোভাবে জানে যে সামরিক শক্তির দিক থেকে তারা আমেরিকার মতো পরাশক্তির ধারের কাছেও নেই। প্রচলিত অস্ত্রশস্ত্র এবং প্রযুক্তিতে তারা অনেক পিছিয়ে, কিন্তু তারা এটাও জানে যে যুদ্ধের ধরন এবং নিয়ম পাল্টে দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে। ইরানের সবচেয়ে বড় হাতিয়ার হলো তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি। গত কয়েক দশকে তারা হাজার হাজার স্বল্প পাল্লা এবং মাঝারি পাল্লার মিসাইল তৈরি করেছে, যা পুরো পারস্য উপসাগর এলাকা কভার করতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রগুলো যে কোনো মুহূর্তে লঞ্চ করা যায় এবং এগুলো বহন করতে পারে বিভিন্ন ধরনের ওয়ারহেড। শুধু তাই নয়, ইরানের নৌযুদ্ধের কৌশল একেবারেই আলাদা ধরনের। তারা বড় বড় যুদ্ধজাহাজ বানানোর পেছনে খুব বেশি সময় এবং অর্থ ব্যয় করে না, বরং তাদের ভরসা ছোট দ্রুতগতির আক্রমণকারী বোট, মানুষবিহীন ড্রোন এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার উপর। এই কৌশলকে বলা হয় অসমাট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ প্রণালী, অর্থাৎ প্রচলিত নিয়মে না লড়ে নিজের সুবিধা অনুযায়ী খেলার নিয়ম বদলে ফেলা। ইরান জানে যে খোলা সমুদ্রে আমেরিকার নৌবহরের সাথে সরাসরি লড়াই করতে গেলে তারা টিকবে না, কিন্তু সরু হরমুজ প্রণালীর মতো জায়গায় যেখানে জাহাজের চলাচল সীমিত এবং উপকূলের কাছাকাছি, সেখানে তাদের ছোট ছোট বোট এবং মিসাইল অনেক বেশি কার্যকর হতে পারে। এই পুরো সমীকরণে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে যাকে একেবারেই উপেক্ষা করার কোনো উপায় নেই, এবং সেটি হলো রাশিয়া। মস্কো হয়তো প্রকাশ্যে তাদের যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পাঠায়নি, কিন্তু তারা ইতোমধ্যেই ইরানের সাথে সামরিক প্রযুক্তি বিনিময়, ড্রোন সরবরাহ এবং বিভিন্ন ধরনের কৌশলগত সহযোগিতায় জড়িয়ে আছে। ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া এবং ইরানের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। প্রকাশ্যে হয়তো মস্কো খুব বেশি কিছু বলছে না, কিন্তু পর্দার আড়ালে তারা তেহরানকে বিভিন্ন ধরনের সহায়তা দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ান প্রযুক্তির উপস্থিতি রয়েছে এবং যুদ্ধ পরিস্থিতিতে এই সহায়তা আরও বাড়তে পারে। সবকিছু মিলিয়ে বলা যায়, ইরান এই মুহূর্তে সরাসরি যুদ্ধ করার চেয়ে প্রতিরোধ এবং প্রতিরক্ষামূলক প্রস্তুতির দিকে অনেক বেশি মনোনিবেশ করেছে। তাদের সমস্ত বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ভূগর্ভস্থ সামরিক ঘাঁটিগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ড্রোন ব্যবহার করে নিয়মিত নজরদারি বাড়ানো হয়েছে এবং নৌবাহিনীকে ছোট ছোট ইউনিটে ভাগ করে সক্রিয় রাখা হয়েছে, যাতে যে কোনো মুহূর্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যেতে পারে। প্রতিটি পদক্ষেপ নেওয়া হচ্ছে অত্যন্ত ঠান্ডা মাথায় হিসাব করে, কারণ তেহরান জানে যে এই মুহূর্তে একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে। বর্তমান পরিস্থিতি একটি বিপজ্জনক ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। একদিকে আমেরিকান সামরিক উপস্থিতি, অন্যদিকে চীনের নৌবহরের সম্ভাব্য আগমন এবং মাঝখানে ইরানের কৌশলগত প্রস্তুতি। এই তিনটি শক্তির কোনো একটি যদি সামান্যতম ভুল পদক্ষেপ নেয়, তাহলে পুরো অঞ্চল জ্বলে উঠতে পারে। আন্তর্জাতিক কূটনীতিকরা এই মুহূর্তে প্রচণ্ড চাপের মধ্যে আছেন, কারণ তাদের কাজ হলো এই উত্তেজনা কমিয়ে আনার চেষ্টা করা। কিন্তু মাঠের বাস্তবতা বলছে যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে হাতের বাইরে চলে যেতে পারে। সমুদ্রের এই শান্ত পানির নিচে লুকিয়ে আছে একটি বিশাল ঝড়ের সম্ভাবনা, এবং সেই ঝড় কখন ভেঙে পড়বে তা কেউই নিশ্চিত করে বলতে পারছে না। আগামী কয়েক সপ্তাহ হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবার নজর থাকবে ভূপ্রাচ্যের সমুদ্রের দিকে।